সেই টপিকটার নাম দেখো লেখা আছে কনসেপ্ট অফ রুল অফ ল। এর আগেও বলেছো উইথ রেফারেন্স টু ইন্ডিয়ান কনস্টিটিউশন। অর্থাৎ বলতে গেলে আজকে আমরা ডাইসির যে কনসেপ্ট হয় রুল অফ ল, সেই রুল অফ ল কনসেপ্টের উপরে আমরা ডিসকাস করব। তো প্রথমে দেখো লেখা আছে জেনারেল। জেনারেলের মধ্যে বলছে ওয়ান অফ দ্য বেসিক প্রিন্সিপল অফ দ্য ইংলিশ কনস্টিটিউশন ইজ দ্য রুল অফ ল। অর্থাৎ ইংলিশ কনস্টিটিউশনের মেন হেড হচ্ছে রুল অফ ল এবং ডক্ট্রিন ইজ অ্যাকসেপ্টেড। ডক্ট্রিন মানে এই যে রুল অফ ল, এটা তো একটা ডক্ট্রিন। এই ডক্ট্রিনটা এটা অ্যাকসেপ্টেড হয়েছে ইন দ্য কনস্টিটিউশন অফ ইউএসএ অ্যান্ড ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। অর্থাৎ যেমন যেহেতু এই রুল অফ ল ডক্ট্রিনটা কিন্তু ইংল্যান্ডের ডক্ট্রিন, তা সত্ত্বেও এই ডক্ট্রিনটা ইউএস এর কনস্টিটিউশনও গ্রহণ করেছে, এমনকি ভারতের কনস্টিটিউশনও এটাকে গ্রহণ করেছে। দ্য এন্টায়ার বেসিস অফ অ্যাডমিনিস্ট্রেটিভ ল ইজ এ ডক্ট্রিন অফ ল। অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ ল এর মেন বেস কি? ডক্ট্রিন অফ ল। স্যার এডওয়ার্ড কোক উনি বলে ওয়াজ দ্য অরিজিনেটর অফ দ্য কনসেপ্ট। অর্থাৎ এই এডওয়ার্ড কোক হচ্ছে এই তোমার এই কনসেপ্টের মানে রুল অফ ল কনসেপ্টের অরিজিনেটর। Dicey developed this theory of Coke in his classic work, The Law and Constitution, published in the year 1885. ডাইসি কি করেছেন? ডাইসি এই এডওয়ার্ড কোকের যে কনসেপ্ট ছিল সেই কনসেপ্টটাকে শুধুমাত্র ডেভেলপ করেছে। উনি অরিজিনেটর নয়, অরিজিনেটর হচ্ছে বলতে গেলে এডওয়ার্ড কোক। অর্থাৎ রুল অফ ল তৈরি কে করেছে? এডওয়ার্ড কোক তৈরি করেছে। ওকে ওকে, নেক্সট হচ্ছে মিনিং। মিনিং এ যদি আমি ঢুকি সেখানে বলছি অ্যাকর্ডিং টু ডাইসি বলেছেন রুল অফ ল ইজ ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল প্রিন্সিপল অফ দ্য ইংলিশ লিগাল কনসেপ্ট। অর্থাৎ রুল অফ ল কিন্তু একটা ইংলিশ লিগাল কনসেপ্টের একটা মেন ফান্ডামেন্টাল প্রিন্সিপল, অর্থাৎ মৌলিক প্রিন্সিপল রুল অফ ল। এবং in the aforesaid book, এই বুক থেকে he attributed the following three meanings। তিনটে মিনিং আমরা জেনেছি। রুল অফ ল বললে আমাদের তিনটে মিনিং মাথার মধ্যে চলে আসে, একটা সুপ্রিমেসি অফ দ্য ল, একটা ইকুয়ালিটি বিফোর ল, একটা প্রিডমিনেন্স লিগাল স্পিরিট। এবার আমরা এই তিনটে জিনিস নিয়ে একটু ডিসকাস করি। প্রথমে বলা আছে সুপ্রিমেসি অফ দ্য ল। তো তাতে বলছে এক্সপ্লেনিং দ্য ফার্স্ট প্রিন্সিপল, ডাইসি স্টেটেড দ্যাট, ডাইসি বলছে যে হ্যাঁ দ্যাট the rule of law means the absolute supremacy as opposed to the influence of arbitrary power। আচ্ছা আরবিটারি মানেটা কি? আরবিটারি মানেটা এবার জানতে হবে। আরবিটারি মানে হচ্ছে স্বেচ্ছাচারী, অর্থাৎ যেখানে সাধারণত বলতে গেলে যে একজনের কথাই শেষ এবং ফাইনাল, তাকে আরবিটারি বলা হয়ে থাকে। তো এখানে বলছে এক্সপ্লেইনিং দ্য ফার্স্ট প্রিন্সিপল। ফার্স্ট প্রিন্সিপল মানে সুপ্রিমেসি অফ দ্য ল এক্সপ্লেন করার সময় ডাইসি বলেছেন যে রুল অফ ল মানে হচ্ছে অ্যাবসলিউট সুপ্রিমেসি, অর্থাৎ যার কাছে সর্বোচ্চ পাওয়ার থাকে, অ্যাজ অপোজড টু দ্য ইনফ্লুয়েন্স অফ আরবিটারি পাওয়ার অর ওয়াইড ডিসক্রিশনারি পাওয়ার। অর্থাৎ সুপ্রিমেসি পাওয়ারটা কিন্তু অ্যাজ অপোজড আরবিটারি পাওয়ারের কিন্তু পুরোপুরি বিরুদ্ধ। আরবিটারি পাওয়ার মানে হচ্ছে বলতে গেলে মানে সে যেটা বলবে সেটাই লাস্ট অ্যান্ড ফাইনাল, এরকম হচ্ছে আরবিটারি পাওয়ার। ঠিক আছে, আর আরেকজন হচ্ছে মানে রুল অফ ল বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে অ্যাবসলিউট পাওয়ার, অর্থাৎ অ্যাবসলিউট সুপ্রিমেসি। অর্থাৎ যখন চরম কিছু থাকে মানে তার উপরে আর কিছু থাকে না, সেই সেই সুপ্রিমেসির কথা বলেছে রুল অফ ল, যাকে অ্যাবসলিউট সুপ্রিমেসি বলা হয়। তবে সেটা আরবিটারি পাওয়ারের কিন্তু পুরোপুরি অপোজ, অর্থাৎ বিরুদ্ধে। অ্যাকর্ডিং টু হিম এবার বলছে যে ইংলিশ মেন ওয়ার রুলড বাই ল অ্যান্ড ল অ্যালোন। আচ্ছা, অর্থাৎ ইংলিশ মেন কি? ল দ্বারা পরিচালিত, ল দ্বারা পরিচালিত। ইংলিশ মেন ওয়ার রুলড বাই দ্য ল অ্যান্ড ল অ্যালোন, টোটালটাই ল দ্বারা পরিচালিত। এবং এ ম্যান মে বি পানিশড ফর ব্রিচ অফ ল। একজন মানুষ কিন্তু অলওয়েজ পানিশমেন্ট পাবে, কিসের জন্য পাবে? ব্রিচ অফ ল এর জন্য পাবে। বাট can't be punished for nothing else। কিন্তু যদি কোনো কিছু না করে থাকে তাহলে কিন্তু কোনো রকম পানিশমেন্ট সে পাবে না, এটা বলতে গেলে উনি বলেছেন। in his word, এই ওয়ার্ডের ক্ষেত্রে whenever there is discretion, there is room for arbitration। অর্থাৎ বলতে গেলে যেখানে ডিসক্রিশন আছে মানে হচ্ছে তোমার ওই বিভেদ জিনিসটা আছে, এই এটা 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 এর জন্য ভালো, ওটা ওর জন্য ভালো, মানে যেখানে বিভেদ জিনিসটা আছে সেখানেই আরবিটারিনেস আছে। ওকে, নেক্সট হচ্ছে ডাইসি বলেছেন, ডাইসি ডিসক্রাইব দ্য প্রিন্সিপল অ্যাজ সেন্ট্রাল অ্যান্ড মোস্ট ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ কমন ল। ডাইসি এই যে বলেছে সুপ্রিমেসি অফ লটাকে একটা বলতে গেলে এই সুপ্রিমেসি লটাকে একটা প্রিন্সিপল হিসেবে দেখিয়েছেন। কিসের প্রিন্সিপল? একটা সেন্ট্রাল মানে কেন্দ্র
এবং মোস্ট ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ কমন ল একটা গুরুত্বপূর্ণ ফিচার্স এবং একটা সেন্ট্রালের ফিচার্স হিসেবে এই সুপ্রিমেসি অফ লটাকে দেখিয়েছেন। কারণ সুপ্রিমেসি অফ ল কিন্তু আরবিটারি নয়, আরবিটারি অলওয়েজ বিরুদ্ধ, এবং সেন্ট্রালেরই একমাত্র পাওয়ার থাকে সুপ্রিম পাওয়ার, তাই জন্য সুপ্রিমেসি অফ ল। নেক্সট আসছি ইকুয়ালিটি বিফোর ল। আচ্ছা, ইকুয়ালিটি বিফোর ল এর আগেও পড়েছো, যেটা আর্টিকেল 14 আমরা পড়েছিলাম, যেটা বলা ছিল সবাই সমান। তো এক্সপ্লেনিং দ্য সেকেন্ড প্রিন্সিপল অফ দ্য রুল অফ ল, আইসি বলেছেন দেয়ার মাস্ট বি ইকুয়ালিটি বিফোর ল। অর্থাৎ যেখানেই তুমি দেখবে সেখানেই তুমি ইকুয়ালিটি বিফোর ল দেখবে, মানে সব জায়গায় সবাই সমান, কোনো জায়গায় কোনো অসমানের কোনো ব্যাপার নেই। অ্যাকর্ডিং টু হিম, ওনার বক্তব্য অনুসারে ইংল্যান্ডে যেটা বলা আছে, অল পারসন, অর্থাৎ সমস্ত ব্যক্তি ওয়ার সাবজেক্ট টু ওয়ান এন্ড সেম ল, সবার জন্য একটাই লজ, এন্ড দেয়ার ওয়ার নো সেপারেট ট্রাইব্যুনাল অর স্পেশাল কোর্ট ফর অফিসিয়াল ফর অফিসার্স অফ দ্য গভর্নমেন্ট। গভর্নমেন্টের জন্য যে কোনো আলাদা রকমের ট্রাইব্যুনাল থাকবে, হ্যাঁ, বা কোনো আলাদা রকমের স্পেশাল কোর্ট থাকবে, সেরকম কিচ্ছু থাকবে না। যা থাকবে সবার জন্যই এক, এবং সবার জন্যই একটাই ল থাকবে। এটা উনি বলেছেন, যার জন্য ইকুয়ালিটি বিফোর লটাকে উনি নিয়ে এসেছেন। Our English law does not allow a public officer to shelter behind a broad administrative, আচ্ছা একটু পরেই পড়বে ব্রড অ্যাডমিনিস্ট্রেটিভ জিনিসটা কি। অর্থাৎ বলতে গেলে আমাদের যে ইংলিশ ল, ঠিক আছে, মানে আমি যেহেতু ইংল্যান্ডের কনসেপ্ট চেক করছি, আমাদের যে ইংলিশ ল সেটা কোন রকম পাবলিক অফিসারকে কোন রকম আশ্রয় দেয় না। কার পিছনে? ব্রড অ্যাডমিনিস্ট্রেটিভের পিছনে। এটা সম্বন্ধে আমি একটু পরেই ডিসকাস করবো, তখন ডিসকাস করে দেবো। এটা বলেছে লর্ড ডেনিং, এটা ইনি বলেছেন। অর্থাৎ ইংলিশ ল পুরো ক্লিয়ার, কোন রকম অস্বচ্ছ কিছু থাকে না। এইবার হচ্ছে 3, যেটা জাজমেন্ট লস, বা ওই যে প্রিডমিনেন্স অফ লিগাল স্পিরিট, যেটা আমরা ওখানে পড়লাম, ওটা জাজমেন্ট লস। জাজমেন্ট লর ক্ষেত্রে এখানে যেটা বলছে, এক্সপ্লেনিং দ্য থার্ড প্রিন্সিপল, ডাইসি বলেছেন ডাইসি স্টেটেড দ্যাট in many countries rights, অনেক কান্ট্রিতে অনেক রাইট আছে, such as right of personal liberty, ব্যক্তিগত স্বাধীনতা, freedom from arrest, অর্থাৎ বলতে গেলে অ্যারেস্ট থেকে পুরোপুরি সেটাকে মানে কি বলবো, ফ্রিডম দেওয়া হয়েছে, ঠিক আছে, যা তা কারণে অ্যারেস্ট করা যাবে না, এই যেগুলো আছে আমাদের ভারতীয় সংবিধানে, ফ্রিডম ফ্রম অ্যারেস্ট। আচ্ছা, ফ্রিডম টু হোল্ড পাবলিক মিটিং, তুমি যে কোনো জায়গায় পাবলিক মিটিং এ গিয়ে সেই মিটিং পার্টিসিপেট করতে পারবে, তার একটা ফ্রিডম, আর গ্যারেন্টেড বাই রিটেন কনস্টিটিউশন। এই সবকিছুই বলতে গেলে রিটেন কনস্টিটিউশন দ্বারা গ্যারেন্টেড করা আছে, অর্থাৎ মানে লেখা আছে, মানে যেগুলো তুমি এক্ষুনি পড়লে, ফ্রিডম অফ পার্সোনাল লিবার্টি বলো, ফ্রিডম ফ্রম অ্যারেস্ট বলো, ফ্রিডম ফ্রম পাবলিক মিটিং বলো, এগুলো সবই গ্যারেন্টেড করা আছে কিসের দ্বারা? রিটেন কনস্টিটিউশন দ্বারা। কারণ তুমি পার্সোনাল লিবার্টি, যেটা তুমি যদি ভারতের সংবিধান দেখো তাহলে বলবে আর্টিকেল 21 এটা বলা আছে। আচ্ছা, তারপরে এই যে জিনিসটা আছে ফ্রিডম ফ্রম অ্যারেস্ট সাধারণত বলতে গেলে আর্টিকেল 20তেও বলা আছে, 22তেও বলা আছে, যে 20 এবং 22 ওই দুটোতেই এই ফ্রিডম নিয়ে ডিসকাস করা আছে। আচ্ছা, ফ্রিডম টু হোল্ড পাবলিক মিটিং, ওই যখন তুমি আর্টিকেল 19 এর 1 পড়ছো, ওখানে বলা আছে যে তুমি অ্যাসেম্বল পিসেবলি উইদাউট আর্মস, তুমি মানে যে কোনো জায়গায় জড়ো হতে পারো, কিন্তু অস্ত্র ছাড়া জড়ো হতে হবে তোমার। এটা ওখানে ক্লিয়ারলি ভাবে বলা আছে, আমাদের রিটেন কনস্টিটিউশনে কিন্তু বলা আছে। ইন ইংল্যান্ড ইট ইজ নট সো, ইংল্যান্ডে এরকম ভাবে রিটেন ভাবে কিছু বলার। ব্রিটিশ কনস্টিটিউশন থ্রু লার্জলি আনরিটেন is based upon the separation of power. ব্রিটিশ কনস্টিটিউশন টোটালটাই আনরিটেন, এবং সেটা সেপারেশন অফ পাওয়ারের উপর দাঁড়িয়ে আছে। অর্থাৎ আমাদের কনস্টিটিউশন রিটেন, ব্রিটিশটা টোটালটাই আনরিটেন। এই জন্য ওরকম ভাবে রিটেন ভাবে ব্রিটিশের কনস্টিটিউশনে কিছু বলা নেই, কিন্তু আমাদের কনস্টিটিউশনে সেটা বলা, মানে আমাদের কনস্টিটিউশন বলা আছে, কারণ ব্রিটিশ কনস্টিটিউশন যেহেতু সেপারেশন অফ পাওয়ারের উপর দাঁড়িয়ে আছে, এবং সেটা টোটালটাই আনরিটেন। তাই এবার আসছে অ্যাপ্লিকেশন অফ দ্য ডক্ট্রিন মানেই মনে রাখবে রুল অফ ল। এখানে রুল অফ ল নিয়েই কারবার করা হচ্ছে, অন্য কিছু নিয়ে কারবার করা হচ্ছে না কিন্তু। তো ইংল্যান্ডের ক্ষেত্রে বলছে যে ডক্ট্রিন অফ রুল অফ ল ওয়াজ অ্যাপ্লাইড ইন দ্য কংক্রিট কেস, যে সমস্ত কেস খুবই শক্তপোক্ত কেস, বা তার কেসটার মেরিট খুব ভালো, সেই সমস্ত কেসের ক্ষেত্রে ডক্ট্রিন অফ রুল অফ ল অ্যাপ্লাই করা হয়। এবং ইফ এ ম্যান ইজ রংফুলি অ্যারেস্টেড বাই পুলিশ অফিসার, যদি কোনো একজন পার্সন বলতে গেলে কোনো পুলিশ অফিসার দ্বারা অ্যারেস্ট হয়ে যায় রংফুলি ভাবে, মানে তার অ্যারেস্ট হওয়ার কথা নয়, তা সত্ত্বেও হয়ে গেল, হি ক্যান ফাইল এ স্যুট ফর ড্যামেজ।
তিনি কি করতে পারবে, ড্যামেজের জন্য মামলা করতে পারবে। যে কারণ কারণ আমাদের ভারতীয় সংবিধানে বলা আছে, যে আর্টিকেল নাম্বার 20 সামথিং বলা ছিল এটা, যে যে তুমি তোমাকে কেন অ্যারেস্ট করছে সেটা তোমাকে তাকে জানাতে হবে, আর উইদিন 24 আওয়ার্স এর মধ্যে তোমাকে কোর্টে চাপাল পাবলিশ করতে হবে, এটাও তোমাকে মানে কোর্টে পাঠাতে হবে, এটাও তোমায় বলা আছে আর্টিকেল 20-তে। তো এই যে জিনিসটা বলা আছে, তাতে এবার যদি ওটা ভায়োলেট হয়, ঠিক আছে, যদি আমি মানছি আর্টিকেল 20 যদি ভায়োলেট হয় বা 22 যদি ভায়োলেট হয়, তাহলে তুমি ভালো করেই জানো যে সুপ্রিম কোর্ট যাওয়া যাবে বা হাইকোর্ট যাওয়া যাবে, আর্টিকেল 32 সুপ্রিম কোর্ট, 226 হাইকোর্ট। তো এইবার তাহলে কোন, এবার হ্যাঁ, এবার দেখো তোমার গিয়ে কি চাইবে না, আমার আমার অ্যারেস্ট হওয়ার কথা নয়, বা আমি কেন অ্যারেস্ট হয়েছি সেটা আমি জানতে পারলাম না, তো সেটা জানানো হোক। তো তোমাকে সেটা জানাবে তখন। তো সেই জন্য বললো এখানে, যদি কোনো পার্সন রংফুলি ভাবে অ্যারেস্ট হয়ে যায়, তাহলে সে কিন্তু মামলা ফাইল করতে পারে। নেক্সট, merit. Doctrine of rule of law proved to be an effective and powerful weapon in keeping the administrative authorities in their limits. আচ্ছা, ডক্ট্রিন অফ রুল অফ ল কিন্তু খুবই একটা শক্তপোক্ত এবং একটা পাওয়ারফুল অস্ত্র, যে অস্ত্রের মাধ্যমে অ্যাডমিনিস্ট্রেটিভ যারা অথরিটি আছে, মানে যারা অ্যাডমিনিস্ট্রেশন চালায়, ঠিক আছে, ইন কিপিং অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটিজ উইদিন দেয়ার লিমিটস, তাদেরকে পাওয়ারের মধ্যে আটকে রাখে কে, এই রুল অফ ল। মানে তাদের তাদের যেটা লিমিট অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটিস, সেই লিমিটের মধ্যে থেকেই তাদের কাজ করতে হবে, তাদের এক্সট্রিম কোনো পাওয়ার দেওয়া নেই যে যা ইচ্ছা তাই করে বেরোবে, ঠিক আছে, কারণ পাওয়ার যদি বেশি দিয়ে দেয় তখন কিন্তু সেটার অপব্যবহার শুরু হয়ে যাবে। তো নেক্সট বলতে দেখো, ফার্স্ট প্রিন্সিপাল আমরা কি পড়েছিলাম, সুপ্রিমেসি অফ দ্য ল। সুপ্রিমেসি অফ দ্য ল রিকগনাইজ দ্য কার্ডিনাল রুল অফ ডেমোক্রেসি। সুপ্রিমেসি অফ দ্য ল অলওয়েজ বলতে গেলে ডেমোক্রেসিটাকে প্রাধান্য দিয়ে এসেছে, অর্থাৎ গণতন্ত্রকে প্রাধান্য দিয়ে এসেছে। আর দেখো সেকেন্ড প্রিন্সিপাল আমরা পড়েছিলাম ইকুয়ালিটি বিফোর ল। ইকুয়ালিটি বিফোর ল কি, ইকুয়ালি ইম্পর্টেন্ট ইন এ সিস্টেম ওয়েডেড টু দ্য ডেমোক্রেটিক পলিটি। অর্থাৎ ইকুয়ালিটি বিফোর ল বলতে কি বোঝায়, সবাই সমান, এই জিনিসটাকেই তারা প্রাধান্য দিয়ে এসেছে। আর থার্ড প্রিন্সিপাল কি ছিল, যে এখানে যেটা লেখা আছে জাজমেন্ট লস, বা আর একটা নাম আছে প্রিডমিনেন্স অফ লিগাল স্পিরিট। এটা প্রথম যখন পড়েছিলে, মানে এই সাবজেক্টটা প্রথমে যখন ছিল তখন পড়েছে প্রিডমিনেন্স অফ লিগাল স্পিরিট। তো থার্ড প্রিন্সিপাল কি বলছে, পুট, এই যে জাজমেন্ট কনস্টিটিউশন পুট এমফাসিস অন দ্য রোল অফ জুডিশিয়ারি ইন এনফোর্সিং ইন্ডিভিজুয়াল রাইটস। মানে থার্ড প্রিন্সিপালে কি বলেছে, যে জুডিশিয়ারি রোল কিসের জন্য, না একটা ব্যক্তির যে সমস্ত রাইট আছে, যে আমি কেন অ্যারেস্ট হলাম জানবো, কেন আমার মানে তারপরে আমার 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 যা যা জানবার অধিকার আছে, যেখানে বললো যা যা জানবার অধিকার আছে আমার, যেখানে বলেছে আমার কেন অ্যারেস্ট করবো জানবো, লিবার্টি আছে আমার, লিবার্টি ভায়োলেট হলে আমি যেতে আমি কোর্ট যেতে পারবো, আমি যে কোনো মিটিং হোল্ড করতে পারবো, এই যে জিনিসগুলো, ঠিক আছে, এই জিনিসগুলো বলতে গেলে দেখাশোনা কে করে, জুডিশিয়ারি দেখাশোনা করে, যাতে পাবলিক এইগুলো ঠিকঠাক মতো ভাবে কাজ করতে, মানে ঠিকঠাক ভাবে পেতে পারে। মানে এমন না হয় শুধু খাতার বইয়ের পাতাতেই দেখা রইলো, পাবলিক কিছুই পেলো না, সেরকম যেন না। এবার আমরা পড়বো পিটফল। পিটফলস এর মধ্যে বলছে দ্য ফার্স্ট রুল ওয়াজ ক্রিটিসাইজড অন দ্য গ্রাউন্ড দ্যাট, প্রথম যে রুলটা আমরা পড়েছিলাম, ওই রুলটা, প্রথম রুল বলতে কোন রুল, এই দেখো এখানে লেখা আছে, এইটা, এই যে সুপ্রিমেসি অফ দ্য ল, এই যে রুলটা, এই রুলটাকে ক্রিটিসাইজ করা হয়েছে। কি বলেছে দেখি এবার, এখানে বলেছে দ্য ফার্স্ট রুল ওয়াজ ক্রিটিসাইজড অন দ্য গ্রাউন্ড দ্যাট ডাইসি ইকুয়েটেড supremacy of the law, supremacy of the rule of law with absence of not only arbitrary power but also but even of discretionary power। অর্থাৎ ডাইসি বলেছেন, ঠিক আছে, মানে ডাইসি ইকুয়েটেড করেছে, মানে এটা এটা মানে সমীক্ষা করে দেখেছে, ঠিক আছে, মানে দেখে, সমীক্ষা বলবো না, মানে এটা উনি নিজেদের মধ্যে ক্যালকুলেশন করে দেখেছেন যে সুপ্রিমেসি অফ দ্য রুল অফ ল, ঠিক আছে, রুল অফ ল যদি সুপ্রিমেসি থাকে উইথ অ্যাবসেন্স অফ নট অনলি আরবিটারি পাওয়ার, শুধুমাত্র যে আরবিটারি পাওয়ারের উপর অ্যাপ্লাই হয় তা নয়, বাট অলসো দ্য ডিসক্রিশনারি পাওয়ার, মানে ওই যে বিভেদ করার যে পাওয়ারটা থাকে, যে এর বেলায় বেশি সুবিধা দেবো, ওর বেলায় কম সুবিধা দেবো, এর উপরও এই সুপ্রিমেসি অফ দ্য লটা অ্যাপ্লিকেবল হয়ে থাকে। এন্ড অ্যাকর্ডিং টু হিম, এবং তার বক্তব্য অনুসারে, হিম মানে ডাইসি, ডাইসির বক্তব্য অনুসারে whenever there is a discretion there is a room for arbitrariness, যেখানেই বিভেদ আছে সেখানেই আরবিটারিনেস আছে। এটা ফার্স্ট প্রিন্সিপলটা ক্রিটিসাইজ করেছে। এবার সেকেন্ড প্রিন্সিপল কি বলছে, দ্য সেকেন্ড প্রিন্সিপল প্রপাউন্ডেড বাই ডাইসি ওয়াজ ইকুয়ালি ফ্যালাসিয়াস। আচ্ছা এক মিনিট, সেকেন্ড প্রিন্সিপল যেটা বলছে, সেকেন্ড প্রিন্সিপল কি বলেছে ডাইসি, ইকুয়ালি ম্যালাসিয়াস। মানে ম্যালাসিয়াস বলতে কি, ম্যালাসিয়াসের নর্মাল বাংলা অর্থ হচ্ছে প্রতারণা, প্রতারণা পূর্ণ যাকে বলা হয় থাকে, ঠিক আছে। তো সেকেন্ড প্রিন্সিপল কি বলেছে, ইকুয়ালিটি বিফোর ল, অর্থাৎ কোনো প্রতারণা কোনো কিছু থাকবে না, সবাই সমান,
ডাইসি মিসআন্ডারস্টুড দ্য রিয়েল নেচার অফ ড্রট অ্যাডমিনিস্ট্রেটিভ। আচ্ছা, ডাইসি যে ড্রট অ্যাডমিনিস্ট্রেটিভ জিনিসটা আমরা অনেকক্ষণ ধরেই পড়ছি, কি জিনিস সেটা নিচে এক্ষুনি পড়বো। তো ডাইসি এই ড্রট অ্যাডমিনিস্ট্রেটিভের রিয়েল প্রকৃতিটা কখনো বুঝতে পারেনি। উনি কি করেছিল, উনি চেয়েছে সেকেন্ড প্রিন্সিপল যেটা ছিল, হ্যাঁ, সেকেন্ড প্রিন্সিপলটা, দ্য সেকেন্ড প্রিন্সিপল প্রপাউন্ডেড বাই ডাইসি ইকুয়ালি ম্যালাসিয়াস, অর্থাৎ উনি চেয়েছে সবকিছু সমান থাক, ঠিক আছে, সবকিছু সমান থাক, কোনো ভ্রান্ত কিছু থাকবে না, সবকিছু সমান থাক, ইকুয়ালি ম্যালাসিয়াস। আচ্ছা, কিন্তু উনি ড্রট অ্যাডমিনিস্ট্রেটিভের যে রিয়েল কনসেপ্ট সেটা উনি বুঝতে পারেননি। এবার হচ্ছে ইম্পর্টেন্স। ইম্পর্টেন্সের ক্ষেত্রে কি বলছে, ইন দ্য মডার্ন টাইমস এর ক্ষেত্রে ডাইসির রুল অফ ল হ্যাজ কাম আইডেন্টিফাইড উইথ দ্য কনসেপ্ট অফ রাইটস অফ সিটিজেন। অর্থাৎ ডাইসির যে রুল অফ ল সেটা কোথায় ধরা পড়েছে, মানে কোথায় প্রস্ফুটিত হয়েছে, রাইট অফ সিটিজেনের ক্ষেত্রে। বর্তমান কনসেপ্ট রাইটস অফ সিটিজেন, সিটিজেনের কি কি রাইট আছে, সেই রাইটের ক্ষেত্রে ডাইসির রুল অফ লটা প্রস্ফুটিত হয়েছে, আইডেন্টিফাইড হয়েছে। এইবার আমরা পড়বো সেটা হচ্ছে বলতে গেলে তোমার ড্রট অ্যাডমিনিস্ট্রেটিভ আন্ডার দ্য ফ্রেঞ্চ লিগাল সিস্টেম। বলছে ফ্রেঞ্চ লিগাল সিস্টেম নোন অ্যাজ ড্রট অ্যাডমিনিস্ট্রেটিভ, ফ্রেঞ্চের যে লিগাল সিস্টেম এইটাকে ড্রট অ্যাডমিনিস্ট্রেটিভ বলা হয়। দেয়ার আর টু টাইপস অফ লজ অ্যান্ড টু সেট অফ কোর্টস ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার। এখানে দু ধরনের ল আছে এবং দু ধরনের স্বাধীন কোর্ট আছে। whereas ordinary court whereas ordinary court administer ordinary civil law। অর্ডিনারি কোর্ট কি করে, ডিল অ্যাডমিনিস্টার মানে পরিচালনা করে, কি পরিচালনা করে, শুধুমাত্র সিভিল ল বিটুইন সাবজেক্ট এন্ড সাবজেক্ট। অর্থাৎ বলতে গেলে সিভিল ল পরিচালনা করে দুটো সাবজেক্টের মধ্যে, যাদের যাদের দুজনের মধ্যে ডিসপুট হয়েছে সেইখানে, মানে দুজনের মধ্যে তোমার সাথে আমার ডিসপুট হলে সেটা অর্ডিনারি কোর্ট। আর যখনই দেখবে অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্ট অ্যাডমিনিস্টার দ্য লস বিটুইন সাবজেক্ট অ্যান্ড দ্য স্টেট। এবার স্টেটের সাথে যদি কোনো সাবজেক্টের মানে মামলা হয় তো সেক্ষেত্রে কি অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্ট। অর্থাৎ যদি নর্মাল হয়, নর্মাল দুটো সাবজেক্টের মধ্যে হচ্ছে, তার বেলা অর্ডিনারি কোর্ট, যখন স্টেট মাঝখানে ঢুকে যাবে তখন অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্ট। এবং যেটা এখানে বলছে an administrative authority is not subject to the jurisdiction of ordinary civil court। অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটিজ এর কিন্তু বলতে গেলে যে অর্ডিনারি সিভিল কোর্টের যে জুরিডিকশন তার মধ্যে কিন্তু মানে অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি কোনো রকম কাজ করতে পারে না, কারণ অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি সিভিল কোর্টের জুরিডিকশনের মধ্যে পড়ে না। অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি ইজ নট দ্য সাবজেক্ট টু দ্য জুরিডিকশন অফ দ্য সিভিল কোর্ট, অর্থাৎ সিভিল কোর্টের যে জুরিডিকশন সেটা কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটিজ এর কিন্তু নেই। এবং the system of ড্রট administrative is very old, এটা খুবই পুরনো, এবং it is regularly put into practice by Napoleon in 18th century। এই জিনিসটা কে ব্যবহার করতেন, নেপোলিয়ান বোনাপার্ট, উনি ব্যবহার করতেন। অর্থাৎ তার মানে আমি জানলাম ড্রট অ্যাডমিনিস্ট্রেটিভ বলতে কি বোঝায়। এখানে দু ধরনের কোর্ট আছে, দু ধরনের ল আছে। একটা হচ্ছে বলতে গেলে তোমার বলা আছে অর্ডিনারি কোর্ট, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্ট। আচ্ছা, অর্ডিনারি কোর্টে কি হয়, দুটো সাবজেক্টের মধ্যে বিচার হয়, আর অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্টে কি হয়, একটা সাবজেক্ট হিসেবে স্টেটের বিচার হয়। এটাই এখানে বলা আছে, এটাই হচ্ছে ব্রড অ্যাডমিনিস্ট্রেটিভ। এবং এটা কে ব্যবহার করতেন, নেপোলিয়ান ব্যবহার করতেন। কত সেঞ্চুরিতে, 18th সেঞ্চুরি। ঠিক আছে, এক মিনিট। তো তো জানলাম আমরা ড্রট অ্যাডমিনিস্ট্রেটিভ। প্রথম থেকে আমরা খুব বেশি এটা পড়ছিলাম যে কি জিনিস আমাদের একটা মানে বলতে গেলে একটা কৌতূহল হচ্ছিল যে কি জিনিস। তো এখন আমরা জানলাম ড্রট অ্যাডমিনিস্ট্রেটিভ কি জিনিস। এইবার বলছে কমেন্ট, মানে ড্রট অ্যাডমিনিস্ট্রেটিভেরই পার্ট, কিন্তু প্রথম পার্ট ছিল মিনিং যেটা আমরা এখন পড়লাম, দ্বিতীয় পার্টে আসছি কমেন্ট। ইফ দ্য ফ্রেঞ্চ সিস্টেম ডিড নট অ্যাডিকুয়েটলি প্রোটেক্ট দ্য ইন্ডিভিজুয়াল এগেইনস্ট দ্য স্টেট, যদি ফ্রেঞ্চের এই সিস্টেমটা যদি স্টেট থেকে তাকে আটকা মানে অ্যাডিকুয়েটলি ভাবে মানে পর্যাপ্ত ভাবে প্রোটেক্ট যদি না করতে পারে, ডিড নট অ্যাডিকুয়েটলি প্রোটেক্ট, যদি প্রোটেক্ট না করতে পারে, ঠিক আছে, ইন্ডিভিজুয়ালকে স্টেটের থেকে যেন প্রোটেক্ট যদি না করতে পারে, ইট উড বি এ সিরিয়াস ম্যাটার, তখন কিন্তু এটা খুবই একটা সিরিয়াস ম্যাটারে পরিণত হবে। বাট ইট ওয়াজ নট সো, কিন্তু সেটা কিন্তু হয়নি, অর্থাৎ অলরেডি প্রোটেক্ট করে এসছে। এবং দিস সিস্টেম ওয়াজ এবল টু প্রোভাইড রিলিফ টু দ্য সিটিজেন এগেইনস্ট আরবিট্রেটিভ অ্যাক্ট দ্যাট কমন ল সিস্টেম। এবং এই যে সিস্টেম মানে ড্রট অ্যাডমিনিস্ট্রেটিভ যে সিস্টেমটা, এটা কিন্তু অলওয়েজ বলতে গেলে সিটিজেনদেরকে প্রোটেক্ট করেই রেখেছে তাদের থেকে না অ্যাডমিনিস্ট্রেটিভের ক্রিয়াকলাপ থেকে। এবং ইন ফ্রান্সের ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেশন ইজ আন্ডার দ্য কন্ট্রোল অফ দ্য রিয়েল জাজ।
এন্ড ফ্রান্সের ক্ষেত্রে বলতে গেলে যেটা অ্যাডমিনিস্ট্রেশনটা মানে কিভাবে চালাবে যে জিনিসটা, এই জিনিসটা কিন্তু বলতে মানে প্রশাসনিক যে ক্ষমতাটা সেটা কার কন্ট্রোলে থাকে? জাজের কন্ট্রোলে থাকে। এইবার বলছে কংক্রিট কেস, এবার কেসের ব্যাপারটা আসি। কংক্রিট কেস যেটা বলেছিল যে ইফ অ্যান এমপ্লয়ি ইজ এ গভর্নমেন্ট ফ্যাক্টরি, if an employee is a government factory, মানে একজন এমপ্লয়ি হচ্ছে একটা গভর্নমেন্ট ফ্যাক্টরির এমপ্লয়ি, is injured by an explosion according to the administrative code in France, the risk should fall on the state। অবশ্যই একটা মানে এক্সপ্লোশন, একটা বিস্ফোরণ হয়ে একটা ইনজিওর হলো গভর্নমেন্ট এমপ্লয়ি, তাহলে অবশ্যই সেটা দিকটা কার হওয়ার কথা? স্টেটের মানে স্টেটের ওপর পড়ে। বাট ইংলিশ কোড বলছে ইংলিশ কোড উইল নট হোল্ড দ্য স্টেট লায়াবল। ইংলিশ কোডে স্টেট লায়াবল নয় unless injured proved negligence of some servant of the crown। যদি বলতে গেলে যদি সার্ভেন্টের নেগলিজেন্টের জন্য যদি এটা হয়ে থাকে তাহলে কিন্তু অলওয়েজ ইংলিশ কোড কিন্তু দায়বদ্ধ নয়, মানে ইংলিশ কোড নয়, সরি বললে ইংলিশ কোড যেটা বলেছে স্টেট লায়াবল হবে না। কেন হবে না? যদি ক্রাউন মানে রাজা, ঠিক আছে, মানে ইংলিশের যে মানে ইংল্যান্ডের যে রাজা তার যে সার্ভেন্ট, সেই সার্ভেন্টের যদি ভুলবশত যদি এই বিস্ফোরণটা হয়ে থাকে, তার জন্য যদি কেউ সাফারার হয়ে থাকে, তার জন্য কিন্তু ইংলিশ মানে বলতে গেলে এখানে যে স্টেট কখনোই দায়বদ্ধ হবে না। এটা আমাদের এখানেও আছে, মাস্টার সার্ভেন্ট রিলেশনশিপে তুমি পড়েছিলে এর আগে টর্টে, যে যদি ডিউরিং দ্য কোর্স অফ এমপ্লয়মেন্ট চলাকালীন যদি কোনো রকম ভাবে মানে কি বলবো, যদি কোনো রকম ভাবে বলতে গেলে কেউ যদি কোনো কিছু অপরাধ করে থাকে, সেক্ষেত্রে মাস্টার যেমন লায়াবল হবে, সার্ভেন্টও লায়াবল হবে। এটা আমাদের দেশেও আছে বলতে গেলে। এবং বলতে গেলে ডক্ট্রিন অফ প্লিজার তুমি তুমি পড়েছিলে কিনা আমি জানি না, কিন্তু ডক্ট্রিন অফ প্লিজার পড়লে হয়তো এই জিনিসটা আরো বেশি পরিমাণে ক্লিয়ার হতো। সে ডক্ট্রিন অফ প্লিজার এটা বলা আছে মানে ইংল্যান্ডের যে রাজা মানে ক্রাউন, সে চাইলে সবকিছুই করতে পারে। মানে ধরো তোমার কাজ আছে, তোমাকে কালকে ছাঁটাই করে দিতে পারে, এবং তোমার যে বকেয়া বেতন সেটাও সে দেওয়ার প্রয়োজন মনে করবে না। ঠিক আছে, এটাই হচ্ছে ডক্ট্রিন অফ প্লিজার। অর্থাৎ বলতে গেলে যতক্ষণ পর্যন্ত তুমি চাকরিতে থাকবে, মানে এটা ইংল্যান্ডের সিস্টেম, ইংল্যান্ডের ডক্ট্রিন অফ প্লিজার যদি বলো তাহলে এই সিস্টেমটাই আছে যে যতক্ষণ তুমি চাকরিরত থাকবে ততক্ষণ পর্যন্ত তোমার ক্রাউনকে সন্তুষ্ট রাখতে হবে। যেদিন মনে করবে ক্রাউন যে তোমার কাজ ঠিক মতো নয় বা তোমার প্রতি সন্তুষ্ট নয়, সেদিন তোমাকে তাড়িয়ে দেবে। এবং তোমার যদি মাইনর ডিউ থাকে তাহলে সেটাও সে দিতে বাধ্য নয়, কেউ দেবে না সেটা। কিন্তু ভারতের ডক্ট্রিন অফ প্লিজার জিনিসটা অন্য, যদি তোমার ডিউজ থাকে বা কিছু থাকে সেটা জন্য তুমি মামলা করতে পারবে। এটা হচ্ছে ডক্ট্রিন অফ প্লিজার। এবং আন্ডার দ্য অ্যাক্ট 1872 অর্থাৎ 1872 সালে একটা অ্যাক্টে দ্য ফ্রেঞ্চ গভর্নমেন্ট হ্যাড দ্য রাইট টু হ্যাভ এ মোনোপলি অফ দ্য ম্যানুফ্যাকচারিং ম্যাচেস। অর্থাৎ বলতে গেলে ফ্রেঞ্চ গভর্নমেন্ট একটা রাইট ছিল, মানে একটা রাইট ছিল যে সে মনোপলি ভাবে ম্যাচের জন্য ম্যাচ মানে দেশলাই যেগুলো হয় সেগুলো ম্যানুফ্যাকচার করবে। এন্ড ফর দ্যাট পারপাস, এই পারপাসের জন্য ই টু অ্যাকোয়ার দ্য ফ্যাক্টরিজ বাই রান বাই প্রাইভেট পার্সন। তো সেক্ষেত্রে কি করেছিল না, প্রাইভেট পার্সনের একটা ফ্যাক্টরি কি করেছিল, দখল করে নিয়েছিল। এ প্রভিশন টু পে কম্পেনসেশন ফর কম্পালসারি অ্যাকুইজিশন ওয়াজ মেড ইন দিস অ্যাক্ট। এবং একটা প্রভিশন আছে যে তুমি যদি পুরোটা দখল করে নাও তার জন্য তোমার বলতে গেলে একটা কম্পেনসেশন দিতে হবে, তো সেটা দেওয়া হয়েছিল। নাও এবার আসছি আমি মডার্ন রুল অফ ল। মডার্ন রুল অফ ল কি বলছে? মডার্ন কনসেপ্ট অফ রুল অফ ল, মডার্ন কনসেপ্ট অফ রুল অফ ল বলছে যে the dices concept of rule of law can't be accepted in its totality। অর্থাৎ টোটালিটি দেখতে গেলে ওনার কনসেপ্ট অ্যাডাপ্ট করা হয় না। ডেভিস gives 7 principal meaning of the terms of rule of law। ডেভিস আবার বলতে গেলে কিছু মডিফাইড করে কিছু প্রিন্সিপল বানিয়েছে, যেমন বলা আছে ল অ্যান্ড অর্ডার, ঠিক আছে, তারপর বলা আছে ফিক্সড রুলস, আচ্ছা এলিমিনেশন অফ ডিসক্রিমিনেশন, অর্থাৎ ডিসক্রিমিনেশনটা এলিমিনেট করতে হবে, মানে বন্ধ করতে হবে, মানে বিভেদ করা যাবে না, ঠিক আছে। তারপর ডিউ প্রসেস অফ ল, ন্যাচারাল ল, এন্ড তারপর বলেছিল এখানে জুডিশিয়াল রিভিউ অফ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন যেগুলো নিয়ে থাকে সেটা যদি ভুল হয়ে থাকে তাহলে সেটাকে রিভিউ করতে হবে। এবং আরো যেটা বলা আছে সেটা পারফরমেন্স ফর জাজ and ordinary court of law to execute authorities and administrative authorities। এবং জাজ চাইলে বা অর্ডিনারি কোর্ট চাইলে তাহলে মানে যে সমস্ত এক্সিকিউটিভ অথরিটি আছে তাদের টু এক্সিকিউটিভ অথরিটিজ নয়, সরি, টু এক্সিকিউটিভ অথরিটিজ and administrative authorities, performance of judge and ordinary court for law to executive authorities
অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটিজ। অর্থাৎ বলতে গেলে হ্যাঁ, জাজের যে পারফরমেন্স, জাজ যেটা রায় দেবে বা অর্ডিনারি কোর্ট যেটা রায় দেবে, সেটা যারা অথরিটিজ আছে, এক্সিকিউটিভ অথরিটিজ বা অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটিজ যারা আছে, তারা সেটাকে ঠিক মতো পারফর্ম করবে। আচ্ছা, তারপর কি বলছে, তারপরে পয়েন্ট হচ্ছে রুল অফ ল আন্ডার কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। রুল অফ ল কি বলছে, ডাইসিস কনসেপ্ট অফ ডাইসিস রুল অফ ল হ্যাজ বিন অ্যাডপ্টেড এন্ড ইনকর্পোরেটেড ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। ডাইসিস যে রুল অফ ল সেটা কিন্তু অ্যাডপ্ট কে করেছে, কোথায় করা হয়েছে, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যাডপ্ট করা হয়েছে। ডাইসিস রুল অফ ল হ্যাজ বিন অ্যাডপ্টেড এন্ড ইনকর্পোরেটেড ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, আমাদের ভারতবর্ষের সংবিধানে এটা অ্যাডপ্ট করা হয়েছে। এবং দ্য প্রিএম্বল এনান্সিয়েট, এনান্সিয়েট বলতে গেলে বর্ণনা করা, ঠিক আছে। দ্য প্রিএম্বল এনান্সিয়েটস দ্য আইডিয়া অফ জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি। আমাদের যে বলতে গেলে ওই প্রিএম্বল সেটা বর্ণনা করছে, কি বর্ণনা করছে, জাস্টিসটাকে বর্ণনা করছে, লিবার্টিটাকে বর্ণনা করছে, আর ইকুয়ালিটিটাকে বর্ণনা করছে। তিনটে জিনিসকে বর্ণনা করছে আমাদের মানে এই প্রিএম্বল। এবং ইন পার্ট 3 অফ দ্য কনস্টিটিউশন, দিস কনসেপ্ট ওয়াজ এনশ্রাইন্ড, ঠিক আছে, এনশ্রাইন্ড অ্যাজ ফান্ডামেন্টাল রাইটস। এই কনসেপ্ট গুলোকে কিন্তু বর্তমানে ফান্ডামেন্টাল রাইটস হিসেবে এনশ্রাইন করা হয়েছে। এবং দ্য কনস্টিটিউশন ইজ সুপ্রিম, কনস্টিটিউশনই কিন্তু সর্বোচ্চ। অ্যান্ড অল থ্রি অর্গানস আর লেজিসলেটিভ, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি। একটার কাজ ল তৈরি করা, একটার কাজ লটাকে এক্সিকিউট করা, একটার কাজ হচ্ছে ইন্টারপ্রেট করা। এই জুডিশিয়ারি কাজ কি, ইন্টারপ্রেট করা মানে ব্যাখ্যা করা যে কোনো লকে। And all rules, regulations, ordinance, bylaws, customs and usage are laws, সবগুলোই কিন্তু ল in the meaning of article 13 of the constitution। এই যে রুলস বলছে, রেগুলেশন, অর্ডিন্যান্স, হ্যাঁ বাই, আচ্ছা অর্ডিন্যান্স তোমাকে আমি একবার মনে করিয়ে দিই, সেটা হচ্ছে এটা সাধারণত প্রেসিডেন্ট জারি করতে পারে বা গভর্নর জারি করতে পারে এই অর্ডিন্যান্স। হ্যাঁ, এবং কখন জারি করে, যখন সেশন বন্ধ থাকে সেই সময় জারি করে। এবং এর টাইম আওয়ার কত, 6 সপ্তাহ, 6 উইকস। 6 সপ্তাহের মধ্যে মানে তোমাকে এটা পাস করাতে হবে। তার 6 সপ্তাহ পেরিয়ে গেলে কিন্তু অর্ডিন্যান্স বাতিল হয়ে যাবে, তখন আবার নতুন করে অর্ডিন্যান্স জারি করতে হবে। তো বাই ল, কাস্টমস এন্ড ইউসেজ, এই সবগুলোই আর্টিকেল 13 আন্ডারে পড়ে। ইন ইফ দে আর ইনকনসিস্টেন্ট উইথ অর কন্ট্রারি টু এনি আদার প্রভিশন, যদি এইগুলো কোনোটা কোন একটা প্রভিশনের সাথে যদি কন্ট্রাডিক্ট করে, মানে কোন একটা কনস্টিটিউশনের প্রভিশনের সাথে যদি কন্ট্রাডিক্ট করে, এই রুল, রেগুলেশন, অর্ডিন্যান্স, বাই ল, কাস্টমস এন্ড ইউসেজ যদি কোন একটা প্রভিশনের সাথে কন্ট্রাডিক্ট করে, তাহলে দে ক্যান বি ডিক্লেয়ার্ড আল্ট্রা ভায়াট বাই সুপ্রিম কোর্ট। আল্ট্রা ভায়াট মানে ভয়েড। এটা কনস্টিটিউশনের টার্ম নয়, এটা কোম্পানি ল এর টার্ম, আল্ট্রা ভায়াট, ঠিক আছে। অর্থাৎ যখন কোন একটা ল ভয়েড ডিক্লেয়ার হবে, ওটাকে আল্ট্রা ভায়াট বলা হয়। অর্থাৎ তোমার যেহেতু সে দুটো প্রভিশনকে লঙ্ঘন করছে, সেই জন্য সেই জিনিসটাকে আল্ট্রা ভায়াট বলা হয়ে থাকে।